হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখবার জন্য। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তা হচ্ছে একদম খাস নর্থ কলকাতা। এখান থেকে বেলগাছিয়া বলুন, শ্যামবাজার বলুন, পাতিপুকুর বলুন কিংবা উল্টোডাঙ্গা একদম কাছাকাছি। এক সময়ের মজুমদার নিবাস, যা প্রায় 100 বছরের পুরনো, সেটাকে রেনোভেট করে একটা বেড অ্যান্ড ব্রেকফাস্ট হোটেলে পরিণত করা হয়েছে এবং সেই বেড অ্যান্ড ব্রেকফাস্ট হোটেলটির নামই হচ্ছে ক্যালকাটা বাংলো। এখানে টোটাল 6টা রুম আছে থাকবার মতো, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনারা যারা ডে আউটিং এও আসতে চান তারাও আসতে পারেন রুম না নিয়ে। ডে আউটিং এ এলে কি কি আপনারা উপভোগ করতে পারবেন, ভিতরে কি কি দেখবার আছে, আমরা যেরকম এখানে লাঞ্চের পারপাসে এসেছি, লাঞ্চে কি কি আছে, এবং আরো নানা খুঁটিনাটি তথ্য এই ক্যালকাটা বাংলোকে নিয়ে তুলে ধরবো আজকের ব্লগে। আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আর দেরি না করে একসাথে এই ক্যালকাটা বাংলোকে এক্সপ্লোর করা যাক। চলুন ভিতরে প্রবেশ করা যাক। এই ক্যালকাটা বাংলোর যে কটা ইন্টারনেটে ছবি খুব ভাইরাল, তার মধ্যে দেখতেই পাবেন হচ্ছে এই পিছনের এই সবুজ অ্যাম্বাসাডার ট্যাক্সিটা। এই জায়গাটার আশপাশটা যে একটা খুব ট্যুরিস্ট এরিয়া সেটা নয়, ঘিঞ্জি জনবসতি এরিয়া যেরকম নর্থ ক্যালকাটায় হয়ে থাকে। আর এই বাড়িটারও আমার যেটা মনে হচ্ছে একটা অংশকে ওনারা রেনোভেট করে এই ক্যালকাটা বাংলো করেছে। দেখুন ঠিক তার পিছনের যে অংশটা সেটা কিন্তু সাধারণ একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। তো চলুন, আমারও প্রথমবার আসা, আর এখানে আসবেন কি করে সেটা ভিতরে গিয়ে আপনাদের ধীরে ধীরে বলছি। ক্যালকাটা বাংলোতে প্রবেশ করার সাথে সাথেই আপনাদের সর্বপ্রথম যে জায়গাটি চোখে পড়বে সেটা হচ্ছে ওনাদের সুসজ্জিত রিসেপশন এরিয়া। আপনারা যারা রুমের বুকিং করে এসছেন এবং চেক ইন ফর্ম্যালিটি সারতে চান, তারা এই চেক ইন ডেস্কে কথা বলে নিজেদের ফর্ম্যালিটিটা সেরে নিতে পারেন। এই রিসেপশনের যে এরিয়া তার ঠিক লাগোয়াই আছে হচ্ছে একটা সোভেনিয়ার শপ। সেখানেও কিন্তু নানা গিফটিং আইটেমস আমাদের চোখে পড়লো, যেরকম এখানে দেখতে পেলাম মহিলাদের শাড়ি, কিছু কলকাতা স্পেসিফিক গিফট আইটেমস, এগুলো কিন্তু অনেক পরিমাণে আছে। আপনারা যারা স্মৃতি হিসেবে এখান থেকে কিছু কালেক্ট করে নিয়ে যেতে চান, এই সোভেনিয়ার শপটা খুব ভালো অপশন হতে পারে। আচ্ছা, আমরা যে অংশটায় দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে এই ক্যালকাটা বাংলোর একটা সোভেনিয়ার শপ। এখানে মহিলাদের যেরকম দেখছিলাম শাড়ি, কিছু বই এবং টুকটাক অন্যান্য গিফটিং আইটেমস বিক্রি হয়। আর এই পিছনের অংশটা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিসেপশনের এরিয়া। এই প্রপার্টিটায় টোটাল 6টা রুম আছে এবং নামগুলো রুমের খুব অন্যরকম। কোনোটা দর্জি পাড়া, কোনোটা পটুয়া পাড়া, কোনোটা বই পাড়া। কলকাতার নানা যে সিগনিফিকেন্ট আর্ট ফর্ম বলতে পারেন বা জায়গার নামগুলোকে কিন্তু ওনারা এখানে ঘরের নাম হিসেবে রেখেছেন। আজকে আমরা এখানে রুম নিচ্ছি না, তবে বলে রাখি আপনারা মেক মাই ট্রিপ, গোয়াইবিবো বা যে কোনো অন্যান্য লিডিং যেগুলো বুকিং প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু অনায়াসে গিয়ে এখানে বুকিং সেরে নিতে পারেন। আমি দেখেছি মোটামুটি ঘর ভাড়া 3,500-4 হাজার টাকার আশপাশ থেকে শুরু হয়। আমরা যেটা একটা দেখছিলাম আজকে, পটুয়াপাড়া বলে একটা রুম আছে, সেটা হচ্ছে এনাদের সব থেকে ছোট রুম। সেটার ভাড়া মোটামুটি সব ডিসকাউন্ট দিয়ে 3700-3800 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমরা যদিও এখানে রুম বুক করে এবার থাকিনি, তবে আপনারা যারা ভবিষ্যতের দিনে এখানে রুম বুক করতে চান, এখানের 6টা রুমের কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চেষ্টা করবেন অনলাইনে ডিসকাউন্টেড রেটে বুক করে আসার। রিসেপশনে কথা বলে যা জানতে পারলাম, ওনারা কিন্তু অনলাইনের রেটটা অনার করতে পারে না, এবং যে রুমই নিন তার সঙ্গে ব্রেকফাস্টটা সাধারণত কমপ্লিমেন্টারি থাকে।
আচ্ছা, আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন যাচ্ছে, এত সুন্দর জায়গাটায় পৌঁছবেন কিভাবে? আপনারা শ্যামবাজার মেট্রো বা বেলগাছিয়া মেট্রোতে নেমে পায়ে হেঁটে চলে আসতে পারেন। বেলগাছিয়া থেকে পায়ে হাঁটা না হলেও শ্যামবাজার থেকে পায়ে হাঁটা, উল্টোডাঙ্গা থেকে অটো পেয়ে যাবেন, এবং পাতিপুকুর অঞ্চলে যারা থাকেন তাদেরও একদম 5 মিনিটের ডিস্টেন্স বলতে পারেন। এই পার্টিকুলার এই রাস্তাটার নাম হচ্ছে রাধাকান্ত জিউ স্ট্রিট আর কি। খুব সুন্দর এই বিল্ডিংটা, এবং যেরকম বলছি আমরা সবে এখন একদম একটা ইনিশিয়াল জায়গায় আছি। যদি কোনো ঘর একটু খালি হয় তাহলে সেটাও আপনাদের দেখাবার চেষ্টা করবো। যেহেতু আমরা রুমে উঠছি না, পাবলিক ট্রান্সপোর্ট, ওলা উবার শহরের যে কোনো প্রান্ত থেকে এখানে পেয়ে যাবেন, এবং শ্যামবাজারগামী যে কোনো বাসে যদি নেমে যান, শ্যামবাজারের ঠিক আগের স্টপেজই হবে সম্ভবত, সেখান থেকেও একদম পায়ে হাঁটা দূরত্ব। আচ্ছা, এই সভেনিয়ার শপটার পাশেই ঢুকে একটা বাঁদিকে গেস্টদের ব্যবহার করবার মতো একটা কমন টয়লেট আছে। এই বাথরুমটা দেখলেও আপনারা যারা পুরনো নর্থ কলকাতার বাড়িতে থাকেন কিছুটা রিলেট করতে পারবেন। চলুন একটু ঘুরিয়ে দেখাই। এটা তো যেরকম বললাম কমন জায়গাটা, আর এর পরে এদিকে আরেকটা বসবার জায়গা আছে, একটা কমন এরিয়া মতো। কি সুন্দর দেখুন, এখানেও এসি আছে এবং বসবার জায়গা হিসেবে ভীষণ সুন্দর। একটা পুরনো একটা রাস্টিক টাচ আছে, দেয়ালের সাজসজ্জা বলুন বা ভিতরের ওভারঅল যে ডেকোরেশন, সেটা ভীষণ ভীষণ সুন্দর। আর এদিকেও কিন্তু কিছু বসবার মতো চেয়ার, একটা মা দুর্গার মূর্তি, এদিকে দেখুন ডেকোরেশন পারপাস দেওয়া আছে। খুব সুন্দর, প্রতিটা অংশ এই ক্যালকাটা বাংলোর কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো। যার জন্মদিন উপলক্ষে এখানে আসা, সেই তৃষা। আমাদের এই এমন একটা মাস যেখানে দুজনেরই জন্মদিন। তৃষা, কেমন লাগছে? ফার্স্ট ইমপ্রেশন কিরকম? খুবই ভালো লাগছে। ওর জন্মদিনে কোথাও বাইরে যাওয়া হয়নি, আর তো দুজনেরটাই একসাথেই মোটামুটি আমরা কোথাও একটা বাইরে গিয়ে সেলিব্রেট করি। আগের বার মহিষাদল গেছিলাম, তো এবারে সেটা হয়নি, মানে কোথাও থাকার সুযোগটা এবার আর নেই। তো আমি চাইছিলাম এমন একটা জায়গা যেখানে রেস্টুরেন্ট ইয়েট একটা ভালো পরিবেশ, যেটা ঘুরে দেখানোর মতো সেরকম একটা কোথাও। তো ক্যালকাটা বাংলো ইজ ওয়ান অফ দেম। তাই জন্য এখানে আসা, আর যা ওয়েদার, তাতে করে খুব বেশি দূর যাওয়ারও সাহস পাইনি। একদম কলকাতার মধ্যে কাছাকাছি যদি কোথাও একটা এরকম আসতে চান যেখানে ঘুরে দেখতে পারবেন, সাথে রেস্টুরেন্টের মজাটাও নিতে পারবেন, তো ক্যালকাটা বাংলো ইজ বেস্ট। মানে দারুণ অ্যাম্বিয়েন্স। আপনারা যারা হয়তো শহর কলকাতা থেকে অনেকদিন কোনো কাজের দরুন বাইরে আছেন, চাকরি করেন বাইরে বা পড়াশুনো করতে গেছেন বাইরে, নর্থ কলকাতাকে মিস করেন, এখানে এলে কিন্তু সেই আক্ষেপ খানিকটা মিটবে। মানে সত্যি কথা মনে হবে আপনাদের একটা যেন টাইম ট্রাভেল হচ্ছে, এবং বোধহয় 100 বছর পিছিয়ে গেছেন। এখানে জিনিসটাকে ঠিক সেইভাবেই সংরক্ষণ করা আছে। একটা যে একদম মডার্ন নয় বা খুব শ্যাবি পরিবেশ সেটাও নয়, প্লাস আবার একটা ওল্ড ওয়ার্ল্ড চার্ম, যেটা কলকাতাকে মানুষ যে জন্য চেনে, সেগুলোও কিন্তু এখানে একইভাবে সংরক্ষণ করে রাখা আছে। এখানে খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা, এখানে কিন্তু কোনো বাফের অ্যারেঞ্জমেন্ট নেই। আপনারা থালি অর্ডার করতে পারেন, সেটা আগের দিন থেকে পেয়ে রাখতে পারলে ভালো। থালির চার্জেস হচ্ছে, যেটা ননভেজ থালি সেটা হচ্ছে 2000 প্লাস 5% GST। আর একটা থালিতে কিন্তু মোটামুটি ওনারাই বলেছেন যে দুজনের এনাফ। আচ্ছা, বলে রাখা ভালো, এখানের ডে আউটিং এ যারা আসবেন, সে লাঞ্চ করতে হন বা ফটোগ্রাফি পারপাস, এখানে কিন্তু ডে ইউজ রুমস কিছু নেই। আপনারা যদি রুম নিতে চান, গোটা রুমের যেটা ট্যারিফ সেটাই দিতে হবে, এবং রুমগুলোর সাথে রুমের যা প্ল্যান তার সাথে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে। তো এটা একটা জানিয়ে রাখার ব্যাপার, এখানে কিন্তু কোনো রকম কোনো ডে ইউজ রুম নেই। তো সেটা যারা ভাববেন তারা একটু হতাশ হতে পারেন। চলুন ওপরে যাওয়া যাক, যেখানে ওনাদের ক্যাফে এবং রেস্তোরাঁ আছে। আমরা যেহেতু লাঞ্চটাই মূলত করতে এসেছি, তো আমাদের গন্তব্য ওখানে। আচ্ছা, আপনারা যারা রুমে থাকবেন তাদের জন্য এটা হচ্ছে ডাইনিং হল। আমরা যারা এক্সটার্নাল গেস্ট তারা এখানে বসে খেতে পারবেন না, বাট দিস ইজ সোললি মেন্ট ফর পিপল হু আর স্টেইং ইন দি প্রপার্টি। আমি যেরকম বলছিলাম, এখানে বিভিন্ন রুম আছে, ওয়ান অফ দেম বিং দি মচিপাড়া। দেখুন এখানে নামগুলো দরজায় মেনশন করা। প্রত্যেকটা রুমই যে খুব সুন্দর হবে সেটা বলে দেওয়ার অপেক্ষা নয়, তবে হ্যাঁ একটা ঠিক, এই প্রপার্টিটা কিন্তু খুব বিরাট বড় জায়গা নিয়ে নয়,
একটা খুব সরু অংশ নিয়ে কিন্তু এই প্রপার্টিটা তৈরি, তাই ঘরের আয়তনগুলো ছোটই হবে। এটা হচ্ছে আবার দোতলা, এখানে আবার রুম আছে। এই রুমটার নাম হচ্ছে দর্জিপাড়া। দেখুন এই অংশটাও কিন্তু ভীষণ সুন্দর। সিঁড়িগুলো দেখলে মনে হচ্ছে সেই কোনো হন্টেড হাউসের সেটে পৌঁছে গেছে। দারুণ সুন্দর, প্লাস একটা কি বলবো, পুরনো ক্যালকাটার চার্ম যেটাকে বলে। আর ওপরে উঠতে উঠতে আমরা একদম ছাদের কাছটা পৌঁছে গেছি, এখানেই বসে খাওয়ার ব্যবস্থা। আর এইরকম কিছুটা ছাদ থেকে আশপাশের ভিউ সুন্দর বেশ। বিকেলবেলা আরও ভালো লাগবে যখন আলোগুলো জ্বলে যাবে। এই দেখুন এই নিচেই মেন রোড, রাধাকান্ত জিও স্ট্রিট, আর পুরনো কলকাতার আরও কত বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে। এই হচ্ছে ওনাদের রুফটপ বসবার জায়গা, খাওয়ার জায়গা। থালি বললেও থাকতেও পারে, নাও থাকতে পারে, চেক করতে হতে পারে। এই রকম কিছুটা ব্যবস্থাপনা। যাই হোক, আনফর্চুনেটলি আজকে এখানে থালিটা পাওয়া গেল না। ননভেজ থালি যেটা বলছিলাম 2100 টাকা মতো পড়ে ট্যাক্স দিয়ে। তার বদলে এখানে অন্য কি জাতীয় আইটেম পাওয়া যায় একটু আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, এখানে কি কি জিনিস পাওয়া যায় বলে দিই। আপনারা শুরুতে নিতে পারেন ঘোল, ডাবের শরবত, আমের লস্যি, এইসব তো আছেই। ফ্রেশ লাইম সোডা, কোল্ড কফি টফি আছে, চা কফি সেসব পাবেন। আর স্টার্টারে পাবেন হচ্ছে এখানে নানা রকম ভেজ পদ আছে, আমরা যেগুলো পপুলারলি জানি সে তার মধ্যে আছে হচ্ছে ফিশ ফিঙ্গার, গন্ধরাজ ভেটকি যেটা আমরা নিয়েছি, মালাই চিংড়ির ভাপা, আবার এদিকে কিছু স্যুপস আছে। পরের মেনুটা একটু দেখে আপনাদের বলছি। স্যান্ডউইচ পাবেন, পিৎজা পাবেন, পাস্তা পাবেন। এইদিকে মেইন কোর্সে ফিশ অ্যান্ড চিপস, ভেটকির পাতুরি, তারপর গ্রিলড ফিশ, মশালা মুরগি, মাটনের আইটেম, লুচি, ফুলকা, প্রচুর যেরকম আর কি যা যা বাঙালি খাবার ভাবতে পারেন সমস্ত কিছুই আছে। এবং শেষ পাতে যারা চান পায়েস থেকে চকলেট মুস, গন্ধরাজ পুডিং, নলেন গুড়ের আইসক্রিম, এই সমস্ত কিছু পাবেন। যদি থালি না পান এখান থেকে আলা কার্টে নিজেদের মতো দেখে অর্ডার করে নিতে পারেন। আমরা সেদিনকে আমাদের দুপুরের লাঞ্চ শুরু করলাম একটা ফ্রেশ লাইম সোডা এবং গন্ধরাজ লস্যি নিয়ে। আচ্ছা, আমাদের ধীরে ধীরে খাবারগুলো আসা শুরু হয়েছে। তো আমরা একটা ফ্রেশ লাইম সোডা নিয়েছিলাম আর এই গন্ধরাজ ঘোল। ঋষা, কি অপূর্ব না? রিফ্রেশিং, ভীষণ রিফ্রেশিং। গন্ধরাজ ভেটকিটাও খেলাম, ফাটাফাটি, তাই তো তৃষা? এত ফ্রেশ, যেরকম গন্ধটাও ভালো, গন্ধরাজ ভেটকির স্বাদও দারুণ। আচ্ছা, এসে গেছে হচ্ছে এই চিকেনের আমাদের যে অর্ডার দেওয়া আইটেম, সেটা একটা চিকেন মশলা ছিল, কি চিকেন কষা, আর এটা হচ্ছে পোলাও। একটাই সমস্যা হচ্ছে, আমি প্রতিটা জিনিসের ক্ষেত্রেই সেটা নোটিস করছি, পোর্শন সাইজটা কিন্তু কম। মানে পোলাওতে এখানে যে পরিমাণ দিয়েছে সেটা দুজনের জন্য একটু কম পড়ে যাবে। চিকেন বোধহয় 4 পিস আছে, কারণ আলা কার্টেতে খেতে হলে এরকমই খুচরো খুচরো কিন্তু ভেঙে খেতে হবে আপনাদের। আমাদের মোটামুটি মেন কোর্সের যে খাবার অর্ডার দিয়েছিলাম আমরা, গন্ধরাজ ভেটকি, পোলাও এবং চিকেন কষা, স্বাদ আমার মোটের ওপর ভালো লেগেছে। তবে দেখুন, একটা ওভারঅল রিভিউ তো এই কটা পদ খেয়ে দেওয়া সম্ভব নয়। ধরুন ওনাদের পিৎজা কীরকম হয় বা পাস্তা কীরকম হয়, কি স্যান্ডউইচেস কীরকম হয়, সেগুলো যারা খাবেন ভবিষ্যতের দিনে বুঝতে পারবেন। তবে
আমাদের খাবারের স্বাদ নিয়ে বিরাট একটা কিছু কমপ্লেন নেই, মোটামুটি একটুকু বলতে পারি দুজন মানুষ এখানে যদি একটু ভালো মতো খান 1000-2000 টাকা খরচ করতে পারে। শেষ পাতে এখানের বিখ্যাত উত্তর কলকাতার মিষ্টি দই টেস্ট করে দেখতে পারেন। আমাদের আজকে ক্যালকাটা বাংলোতে ঘোরা এখানেই শেষ। ঘন্টা 3 মতো ছিলাম। আমরা দেখলেন যে জাতীয় খাবার খেলাম, আমাদের বিল হয়েছে অ্যাপ্রক্সিমেটলি 1500 রুপিস। ঘর ওনারা দেখালেন না, আমরা রিকোয়েস্ট করেছিলাম, জানি না সত্যিই বন্ধ নাকি ওনারা দেখালেন না, আই এম নট ভেরি শিওর। এমনি সব ঠিক আছে প্রপার্টিটা, বাট আমার একটা জিনিস মনে হলো পিপল আর নট রিয়েলি দ্যাট ওয়েলকামিং হিয়ার। সেটা আমার রেস্তোরাঁ স্টাফ বা এখানে রিসেপশনে যারা ছিল, আমার মনে হলো যে ওনারা ইনহাউস যারা গেস্ট তাদেরই বেশি প্রেফার করেন, হয়তো ডে আউটিংয়ের লোক বড্ড বেশি আসে বলে ওনারা খানিক বিরক্ত হয়। যাই হোক, আমাদের মোটামুটি ঘোরার অভিজ্ঞতা ভালো এবং এই ওভারঅল ক্যালকাটা বাংলোর এক্সপিরিয়েন্সকে আমি 10-এর মধ্যে 8 নম্বর দেবো। যারা কোনো স্পেশাল দিন, কোনো বার্থডে হোক, ম্যারেজ অ্যানিভার্সারি কলকাতার কাছে কোথাও কাটাতে চান, ক্যালকাটা বাংলোকে কনসিডার করতে পারেন। খুব একটা আশাহত হবেন না, খাবারের দাম মোটামুটি ভালো এবং সব মিলিয়ে ছবি যারা তুলতে ভালোবাসেন বা ইনস্টাগ্রামে রিল করবেন ভাবছেন, তাদের ভালোই লাগবে। আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে যেরকম সবসময় বলি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন একটা কিন্তু মেম্বারশিপ আমি ইন্ট্রোডিউস করিয়েছি। যারা চান আমার চ্যানেলের মেম্বার হতে, তারা জয়েন বাটনটা টিপে মেম্বারশিপের জন্য একটা সাবস্ক্রিপশন নিতে পারেন, তাহলে আমার অনেকটা সুবিধা হয়। ভালো থাকবেন, আসছে একটা নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই। টিল দেন, টেক কেয়ার।